আমাকে এসে বলে যে আপনি তো বিএনপি সাপোর্ট, আপনি বিএনপির কোনো দোষ দেখেন না, এরকম করে এসে আমাকে বলে। হ্যাঁ, অথচ আমি কিন্তু ওই প্রভুপাদের ভিডিওতেও কিন্তু আমি বিএনপির ক্রিটিক করছি কোথায় কোথায়, খুব স্পেসিফিক্যালি আমি বলছি কিন্তু না, আমি বিএনপিকে কোনোদিন ক্ষমা করব না। তারা ক্রসফায়ার শুরু করছে বাংলাদেশে, র‍্যাব তারা প্রতিষ্ঠা করছে। হ্যাঁ, এবং আমি কখনোই এটা ইয়ে করব না যে তারা গ্রেনেড হামলার একটা বিশ্বাসযোগ্য তদন্ত করতে পারেনি, এবং আমি তাদেরকে কখনোই ক্ষমা করব না যে তারা তাদের শাসনামলে বাংলা ভাইয়ের উত্থান হয়েছে এবং তারা নিজেরা অস্বীকার করছে যে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। হ্যাঁ, এবং বাংলা ভাইয়ের উত্থানের পিছনে তো বিএনপির কিছু নেতা যুক্ত ছিল, আমরা জানি। এবং বিএনপি যে বলছে যে বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি, এটা তো সত্য। আচ্ছা, যাই হোক দাদা, এখানে একটু যুক্ত করে নেই। বিএনপির আমার সবচেয়ে বড় সমালোচনা হলো সেই সময়ে পৃথিবীতে ওয়ার অন টেররের যে ব্যাপারটা ছিল সেটা তারা রিড করতে একটা ভুল করছে। এটা কিন্তু একটা বিশাল একটা মানে ব্লান্ডার ছিল আর কি। আমি ওটা জাস্ট অ্যাড করে দিলাম। আমি তো ওই প্রসঙ্গটা আমি মাহমুদুর রহমান ভাইকে বলছিলাম, জিজ্ঞেস করছিলাম। যাই হোক, এখন এই যে এখন এই যে বিএনপির যে দখলদারি এটা সেটা ইত্যাদি ইত্যাদি হচ্ছে না। হ্যাঁ, মানে ধরেন আমরা তো সবাই, আপনি সহ, আমরা তো জোনায়েদ সাকিকে পছন্দ করি, তাই না? সাকিক তো আমরা পছন্দ করি, ইয়াং বাম নেতা, ভালো ছেলে, লড়াকু ছেলে, কমিটমেন্ট আছে। হ্যাঁ, তার তেমন কোনো শত্রু নাই, এবং তাকে আমরা সকলেই পছন্দ করি। হ্যাঁ, সাকি আমাকে ফোন দিয়ে বলতেছে, দাদা এরকম আপনি যে বিএনপির নামে যে ইয়েগুলো দেখতেছেন, আমিও ইয়ে করছি, এই যে কমপ্লেন গুলো দেখতেছেন আমিও দেখছি, এটা কিন্তু বাড়ায় বলা হচ্ছে, এটা কিন্তু সাকি আমাকে বলছে। হ্যাঁ, আমি তো আর গ্রাউন্ডে না, সাকি গ্রাউন্ডে আছে। সাকি পলিটিক্যাল লোক, তার নিজের দল আছে, তার নিজের দলের অনেকগুলো চ্যানেল আছে। সে আমাকে বলতেছে যে দাদা এটা কিন্তু বাড়ায় বলা হচ্ছে, এবং এটা একটা খুব কনসার্টেড এফোর্ট হচ্ছে যেন বিএনপি কোনোভাবেই ক্ষমতায় না আসতে পারে। তো আমি বললাম যে আপনার সমস্যা কি, বিএনপি তো আপনার, বলছে না কিন্তু এটা হবে কেন, হুইচ ইজ ট্রু, এটা হবে কেন। তো আমার তখন ক্লিক করলো যে ঘটনাটা কি, যে কেন এরকম হচ্ছে। এবং আমি মনে করলাম যে আমি একটা কেস ধরবো যেটাকে মনে হবে খুবই কনভিন্সিং, এবং আমি এটাকে ইয়ে করবো, দেখবো যে আসলে এখানে বিএনপি যুক্ত কিনা। ওয়েল, আমার ইনবক্সে আমি একটা মেসেজ পেলাম যে একটা মাদ্রাসার জায়গা দখল করছে বিএনপি মিরপুরে। আমি ওটা নিয়ে পোস্টও দিয়েছিলাম ফেসবুকে, পোস্ট দিছি। আমি অ্যাপোলোকে জিজ্ঞেস করছি যে অ্যাপোলো এই ঘটনা এরকম ঘটতেছে। তো অ্যাপোলো খোঁজটোজ নিয়ে বললো যে দাদা আপনি বলেন যে আর্মিকে ইয়ে দিতে, আর্মিতে জানাইতে। তো আমি ওদেরকে বলে দিলাম আপনি আর্মিতে জানান, আমি নিজেও পোস্ট দিলাম। এবং তার 2 দিন পরে ওই ভদ্রলোক, মানে যিনি আমাকে জানাইছিলেন, হ্যাঁ, উনি বলছেন যে ভাই এটা সেটেল করেছে। তো এই একটা ঘটনা আমি বললাম যে একদম মাঠের ঘটনা, যে এখানে একটা ইস্যু ছিল যেটা বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বকে জানানোর পরে, এবং আমি এটা ইনভলভ হওয়ার পরে এটা সেটেল হয়ে যায় মাদ্রাসার ইয়েটা। এরপরে আর একটা ঘটনা, আমারই একজন বন্ধু মানুষ আমাকে পাঠালো, ঢাকার একজন নেতাকে নিয়ে, এবং খুব নাম করা নেতাকে নিয়ে পাঠালো, এবং বেশ কিছু এভিডেন্স দিয়ে আমি এটা আবার বিএনপিকে জানালাম। এবং ওই ভদ্রলোক যার নামে অভিযোগটা আসছে, সে সহ আমাকে পাল্টা এভিডেন্স দিয়ে আমাকে কনভিন্স করছে যে তার নামে যা প্রচারিত হয়েছে, এবং আমি কনভিন্স হয়েছি, হ্যাঁ, তার নামে যেটা প্রচারিত হয়েছে এটা মিথ্যা। তাহলে যেগুলো ঘটছে সেগুলো কি সবে মিথ্যা? আর বললো এটা একটা মিক্সচার, কিছু মিথ্যা এবং কিছু সত্য ঘটনা মিলে এই মিথ্যা ঘটনাগুলোকে সত্য বলে প্রচার করে এটা একটা বিশাল বড় একটা ইয়ে হয়েছে। কিন্তু আমার কাছে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে বিএনপির শীর্ষ নেতৃত্বের এই প্রসঙ্গে তাদের অ্যাকশন রিয়াকশনটা কি, স্ট্যান্ডটা কি। বিএনপির শীর্ষ নেতৃত্ব বলে দিচ্ছে যে এরকম করে যদি কেউ আসে পুলিশে ধরে দেবেন, আর্মিকে দেবেন, দলের সাথে কোনো সম্পর্ক না, দলের নাম নিয়ে যেন কেউ এটা করতে। তারা অনেক বহিষ্কারও করছে, দেখতেছি তারা অনেক বহিষ্কারও করছে। তো এখন বিএনপি তো একটা বড় দল রে ভাই, হ্যাঁ, কত লোক বিএনপি করে, এটা কি বিএনপির নেতারা কি সবাইকে চেনে বলেন তো? বিএনপির একজন জেলার নেতা সে কি ইউনিয়নের কর্মীকে চেনে, যে দাবি করে যে আমি ইউনিয়নের কর্মী, চেনে না। একটা বড় দল, এরকম একটা সময় একটা বিপ্লব হয়েছে, একটা বিপ্লবের পরে একটা
একটা একটা বড় ধরনের একটা অরাজকতার সৃষ্টি হয়, এবং এই অরাজকতার সুযোগ তো অনেকেই নেয়। হ্যাঁ, এটা আমার মনে হয় এটা সেটেল হয়ে যাবে। এবং আমি মনে করি যে এছাড়াও দাদা ওই আওয়ামী লীগের কিছু লোক কিন্তু বিএনপির ভিতরে আসবে, মানে আসে আর কি। নর্মালি বাংলাদেশের পলিটিক্স যেরকম, আপনি তো এটা জানেন, মাঠের রিয়ালিটি কিছু কিছু মানুষ চলে আসে। আমি বিএনপি প্রসঙ্গে আমার যে স্ট্যান্ড, এটা খুব খুব সিম্পল এবং স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, প্রথমত আমি তো বিএনপি করি না, সবাই জানে, এটা বিএনপির লোকরা জানে, আমার শত্রুরা জানে যে আমি বিএনপি করি, কিন্তু আমি বিএনপিকে ভ্যালু করি। আমি বিএনপিকে একটা রাজনৈতিক দল হিসেবে ভ্যালু করি, এবং বিএনপি বাংলাদেশের একটা অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি যে আমাদের পক্ষে থাকতে পারে। এবং বিএনপি তো আমাদের সহযোদ্ধা ছিল, এখনো সহযোদ্ধা আছে। হ্যাঁ, তারা তো একসাথে ফাইট করেছে, এই 15 বছর 16 বছর তো একসাথে আমাদের ফাইট করেছে, তাই না? তো এই 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 দলটাকে আমি সহজে অ্যাটাক করতে দেবো কেন? এবং এখন আওয়ামী লীগ যেটা, বা আওয়ামী লীগ, ভারত, প্রগতিশীল এই সেকশন যেটা মনে করতেছে যে আওয়ামী লীগ তো কোনোভাবেই ক্ষমতা আসতে পারবে না, কোনোভাবেই পারবে না, হ্যাঁ, ইম্পসিবল। হ্যাঁ, তাহলে অল্টারনেট কি হইতে পারে? অল্টারনেট হচ্ছে বিএনপি যেন ক্ষমতায় না আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিএনপি যেন কোনোভাবেই ক্ষমতায় না আসে। হ্যাঁ, আসবে না, জনগণ ভোট না দিলে বিএনপি আসবে না, তাই না? মানে এটা তো না না না, ওদের কথা হলো বিএনপি যাতে না আসে। তো আপনি বিএনপি আসবে কি না, বিএনপি তো কোনো নিষিদ্ধ দল না, কোনো মানে দল না, যে কোনো মানে আপনার যে গণহত্যাকারী দল না, কোনো এরকম দল না যে তাদের আসতে দিবে না। হ্যাঁ, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, এটা সেটা আছে, সেগুলো তো সেটেল হয়েছে। 15 বছর তারা মাইর খাইছে, তারা এখন গণতন্ত্রের জন্য বিপ্লব করছে, তারা মানে গণতান্ত্রিক ভাবে যদি ভোটে জিতে ক্ষমতা, আপনি কিভাবে বলেন যে ক্ষমতায় আসতে পারবেন? এই কথার মানেই তো আমি বুঝি না যে বিএনপি ক্ষমতায় আসে কেন পারবে না, ক্ষমতায় আসতে দেওয়ার না দেওয়ার কে? হ্যাঁ, এটা তো আমি বিএনপি করি না বা আমার বিএনপির সাথে কোনো লাগাও নেই, কিন্তু এই প্রশ্নটা তো আমি এমনিতেই চ্যালেঞ্জ করতে পারি যে আপনি কেন বলবেন যে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না? এটা তো কারো বলার এখতিয়ার রাখেন। যদি ভোটে না জিতে, আপনি যে কথাটা বললেন, ভোটে না জিতলে আসতে পারবে না, দ্যাট ইজ ফাইন, এটা সবাই মেনে নেয়, বিএনপি নিজেও মেনে নেয়। বিএনপি নিজেও মেনে নেয়। হ্যাঁ, কিন্তু ওরা ওই যে মানে আপনি ডিসিশন দেওয়া যায় যে বিএনপি কে ক্ষমতায় আনা যাবে না, এই কথাটা কিন্তু আপনি শুনবেন সবসময়, এই কথাটা আপনার সবসময় করছে। তো ঠিক আছে দাদা, আমরা ওই যে নেক্সট একটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যুতে চলে আসবো। সেটা হচ্ছে এই যে এটা গুরুত্বপূর্ণ এই কারণে, আপনি ছাড়া অল্প কয়েকজন মানুষ আমরা দেখছি এখানে কাজ করতেছেন। আমি বইলা নেই কারা কাজগুলো করতেছেন। সেটা হলো আমাদের শোতেই একজন আসছিলেন, ওনার নাম হচ্ছে শামারু মির্জা, মির্জা ফখরুলের মেয়ে, উনি আমাদের প্রিয় ফাহাম ভাইয়ের ওয়াইফ। উনি ট্রুথ অ্যান্ড রেকনসিলিয়েশনের সাথে কাজ করতেছেন। ইনফ্যাক্ট আমিও কিছুটা জড়িত ওটার সাথে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ, হ্যালো সাফাত, আমি কোয়েশ্চেনটা শেষ করি। তো যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন যে কারণে দরকার, কারণ সোসাইটির মধ্যে এরকম একটা গণহত্যা হওয়ার পরে বা এরকম একটা বিপ্লব হওয়ার পরে অলওয়েজ সেটা মেন্ড করার জন্য একটা প্রসেস লাগে। সবগুলা, বাংলাদেশে তো শুধু স্বাধীনতা যুদ্ধ নেই, পৃথিবীর অনেক দেশে গণহত্যা হয়েছে, অনেক স্বাধীনতা যুদ্ধ হয়েছে, এবং এটা একটা রেকগনাইজ প্রসেস। এই ব্যাপারে বাংলাদেশিরা খুবই, আমরা গত 50 বছরে করতে পারি নাই এরকম একটা রিকনসিলিয়েশন। ইনফ্যাক্ট যে আমি এমনও শুনছি যে রিকনসিলিয়েশনের কথা যখন উঠছে, সেটাকে আরো ওই পাখি দালাল, রাজাকার, ছাগু টাগু বইলা এটাকে ওর মানে করা হয়েছে। আপনার মনে থাকবে মেহেরজান নামে একটা মুভি আসছিল, ওই যে জয়া বচ্চন উনি অভিনয় করছিলেন, সেই মুভিটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল 2009-এর দিকে, এটা নিয়ে রিকনসিলিয়েশন প্রসেস পাকিস্তানের সাথে, এটা সেটা। তো এটা নিয়ে আপনি কাজ করছেন, আপনার একটা ভিডিও আসছে, খুব সুন্দর একটা ভিডিও আপনি আপনার চ্যানেলে আপলোড করছেন। আপনি যদি আমাদের বলতেন এই রিকনসিলিয়েশনের প্রসেসে ওয়ার্ল্ডের মধ্যে কোন মডেলটা আমরা নিতে পারি এবং কেন এটা গুরুত্বপূর্ণ, এটা আপনার অনেক গ্রহণযোগ্যতা আছে আমাদের মানে বাংলাদেশের জনগণের মধ্যে, আপনার মুখ থেকে যদি এগুলো আসে তাহলে খুব ভালো হবে। হ্যাঁ সাফায়াত, থ্যাংক ইউ জয়েন করার জন্য। সরি, আমি আসলে একটু অন্য একটা ইয়াতে ছিলাম। ঠিক আছে, সাফায়াত কিছু বলবা? না, এটা শেষ করি, আমরা এই এটা আগে শেষ করি। আচ্ছা, প্রথম প্রশ্নটা হচ্ছে যে আমাদের রিকনসিলিয়েশন লাগবে কেন, কেন করতে হবে? আমরা যদি সোসাইটিকে ডিভাইডেড রাখি, যেটা আওয়ামী লীগ করে গেছে,
তাহলে আমরা দেশটাকে রাখতে পারবো না, সার্বভৌমত্বকে রাখতে পারবো না। হ্যাঁ, দেশটাকে কেড়ে কেড়ে নেবে, বিভিন্ন জায়গায় কেটে 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 বিভিন্ন জন নিয়ে নেবে। হ্যাঁ, তো আমাদের দেশের সার্বভৌমত্ব রাখার জন্য আমাদের রিকনসিলিয়েশনের প্রসেসে যেতে হবে। সেটা হলো যে আপনি বাংলাদেশে কবে যাবেন? আপনার তো এটা আমাদের মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার কথা, এবং আমরা চাই যে আপনি বাংলাদেশের ছেলে, বাংলাদেশে মানে গিয়ে বুক ফুলে হাঁটেন, আপনার মানে একজন রকস্টারের মতো আপনি সম্মান পাবেন। তো সেইটার ব্যাপারে আপনার চিন্তা ভাবনা কি, বা মানে এই ধরনের প্রশ্ন যদি মানুষ করে তাহলে কি বলবেন আপনি? আমি তো আসলে চাইলে আগামীকালকে চলে যেতে চাই। হ্যাঁ, কিন্তু সমস্যাটা হচ্ছে কি, ধরেন অনেকেই গেছে, যেমন ফাহাম গেছে, হ্যাঁ, জিয়া হাসান গেছে, আমি তো দেখলাম যে ও গেছে, ফায়াজ তায়েব গেছে, এবং অনেকেই গেছে। তো আমার অবস্থার ফাহামের অবস্থা এক না। ফাহামের একটা অস্ট্রেলিয়ান পাসপোর্ট আছে, ফায়াজেরও একটা হয় বাংলাদেশি পাসপোর্ট অথবা ওই দেশের পাসপোর্ট আছে। আমার কোনো দেশের পাসপোর্ট নেই, বাংলাদেশের পাসপোর্ট নাই। আমার একটা রিফিউজি পাসপোর্ট আছে, আমি তো রিফিউজি, পলিটিক্যাল রিফিউজি। তো পলিটিক্যাল রিফিউজি স্ট্যাটাসটা হচ্ছে যে আমাকে এই স্ট্যাটাসটা দেওয়া হয়েছে যে আমার জীবন বাংলাদেশে বিপন্ন, আমি পারসিকিউটেড বাংলাদেশে, সেই জন্য আমি এখানে এসে আশ্রয় নিয়েছি। তারা আমাকে ইউএন এর একটা ম্যান্ডেটের অধীনে আমাকে একটা রিফিউজি স্ট্যাটাস দিচ্ছে। রিফিউজি স্ট্যাটাস দিলে যা যা পাওয়া যায়, আমি ফ্রেঞ্চ সিটিজেনের মতো সব ধরনের বেনিফিট পাবো। আমি এখানে সম্পত্তি করতে পারবো, আমি কেনাকাটা করতে পারবো, বাড়ি কিনতে পারবো, চাকরি করতে পারবো, আমার জব পারমিট আছে একটা ওই রিফিউজি স্ট্যাটাসের সাথে অ্যাটাচড। তো কিন্তু আমি ভোট দিতে পারবো না, ওই একটা জিনিসই করতে পারবো না। আমি সিটিজেনের সমস্ত সুবিধা পাবো কিন্তু ভোট দিতে পারবো। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমাকে একটা ট্রাভেল ডকুমেন্ট দেয়, রিফিউজি পাসপোর্ট বলে। ওই ট্রাভেল ডকুমেন্ট দিয়ে আমি পৃথিবীর সব দেশে যেতে পারবো এক্সেপ্ট বাংলাদেশ। বাংলাদেশ ছাড়া আমি সব দেশে যেতে পারবো। তো এখন আমার যদি বাংলাদেশে চলে যেতে হয় তাহলে আমার রিফিউজি স্ট্যাটাসটা ত্যাগ করতে হবে। আমাকে বলতে হবে যে আমার জীবন এখন আর অনিরাপদ না, আমি আর পারসিকিউটেড হব না। আমি যদি গ্যারান্টি দিই তাহলে তারা আমার রিফিউজি স্ট্যাটাসটা স্ট্রিপ আপ করবে, মানে কেড়ে নেবে, নিয়ে আমাকে হয় পাসপোর্ট ফেরত দেবে, আমি চলে যাব। হ্যাঁ, এখন হচ্ছে কি যে এই প্রসেসটা যদি আমি বলি যে আমার বাংলাদেশে গেলে কোনো সমস্যা হবে না, এইটা একদিকে সত্য এবং মিথ্যা। কেন বলি যে ধরেন আমি শফিক রেহমানের এক্সাম্পল দিই। শফিক রেহমানকে তো এরশাদ তাড়াইলো, তাই না, দৌড়ানি সেই অনেক আগে। তারপরে হাসিনা আবার দৌড়ানি, তাই না? তো বাংলাদেশে আমি কি নিশ্চিত করে বলতে পারি যে আমি আর যতদিন বেঁচে থাকবো আমি আর সেকেন্ড টাইম আরেকবার দৌড়ানি খাবো না? আমার তো ঘাটতারা, আমি তো সবসময় ঘাটতারামি করবোই। হ্যাঁ, আমি তো সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম দৌড়ানি খাইতেই থাকবো। হ্যাঁ, তো দৌড়ানি খেয়ে তো আমার একটা আসার জায়গা লাগবে রে ভাই। আমি তো আরেকটু কম বয়সে আসছিলাম, আরো 5 বছর 6 বছর আগে আসছিলাম প্যারিসে। তো আমি যখন আরেকটু বয়স হবে তখন আবার এই দৌড়ানি খেয়ে আমি কি করবো তখন? মানে এখন না চাকরি বাকরি করতেছি, তো তখন কি করবো? তো সেই জিনিসটা আমার মাথায় রাখতে হচ্ছে। তারপরে আমার ফ্যামিলি তো এখানে মোটামুটি সেটেল হয়ে গেছে, আমার বাচ্চা এখানে ইউনিভার্সিটিতে পড়ে, আমার ওয়াইফ এখানে একটা রেজিস্ট্রেশনের প্রসেসের মধ্যে আছে ডাক্তার হিসেবে। তো একটা হতে পারে, একটা মোস্ট লাইকলি সিনারিও হচ্ছে যে আমাকে বলবে যে আচ্ছা ঠিক আছে তুমি ইমিগ্রেন্ট হয়ে যাও, এটা বলতে পারে, বলে। হ্যাঁ, আমি ধরে নিলাম 95% চান্স আছে এটা, বাট 5% চান্স আছে যে আমার ফাইলটা দেখবে। নানা ধরনের মানুষ তো থাকে, ওই ব্যক্তি মানুষের মেন্টালিটিটাকে আমাকে চিন্তা করতে হবে। ধরেন একজন রেসিস্ট মানুষ দেখলো আমার ফাইল, দেখে বললো যে ঠিক আছে তুমি চলে যাও, তোমার তো কোনো সমস্যা নাই, হ্যাঁ, তুমি আর থাকবা কেন এখানে, আছে না? ফ্রান্সের রেসিস্ট মানুষ আছে না? তাছাড়া লোপেন কিভাবে ইলেকশন করে অন দ্য ভার্জ অফ লাইক একটা ওইরকম একটা গভর্নমেন্টকে আনার একটা ইস্যুর মধ্যে ছিল। তো এখানে তো ইমিগ্রেন্ট বিরোধী লোকও আছে, তাই না? সেই লোকটার যদি সে আইনত কিন্তু আমাকে বলতেই পারে, এতে কোনো আইনত কোনো সমস্যা, সে আমাকে বলতে পারে ঠিক আছে চলে যাও তুমি। আমি ওই রিস্কটা নেবো কেন রে ভাই? আমাকে যদি চলে যেতে বলে, হ্যাঁ, তাহলে তো আমার এখানে চাকরি বাকরি এটা সেটা সবকিছু বন্ধ করে দিয়ে আমাকে চলে যেতে হবে। শুধু চাকরি বাকরি তো না, আরো আপনি পশ্চিমে থাকেন, আপনি জানেন যে আমরা যারা পশ্চিমে থাকি আমরা অনেক ধরনের অ্যাটাচমেন্ট থাকে। আমার ফাইন্যান্সিয়াল অ্যাটাচমেন্ট থাকে, আমার ব্যাংক লোন থাকে, আমি পিএইচডি করতেছি, আমার এডুকেশন লোন আছে, আমার বাসার লোন আছে, অনেক কিছু গ্যাঞ্জাম আছে। তো আমি সেটা তাহলে কি করবো, তাই না? মহা ঝামেলার মধ্যে পড়ে যাবো না? আমাকে সেই জন্য আমার যেটা পরিকল্পনা সেটা হচ্ছে যে আমি যেতে পারি, আমি হয়তো চাকরি ছেড়েও যেতে পারি, হ্যাঁ, কিন্তু আমার একটা অ্যাটাচমেন্ট যেন এখানে থাকে, ফ্রান্সে যেন থাকে, আমি যেন চাইলে চলে আসতে পারি এখানে।
এই অ্যাটাচমেন্টটা আমি রেখে তারপরে যেতে চাই, এবং সেই জন্য আমার রিফিউজি স্ট্যাটাসটা ত্যাগ করে একেবারে চলে যাওয়াটা আমার জন্য অপশন না। আমার জন্য অপশন একটা, আমি যদি ইমিগ্রেন্ট হয়ে যেতে পারি। এখন ধরেন আমি পার্সোনালি ইমিগ্রেন্ট হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারি, হ্যাঁ, সেটা করার চাইতে করলে যদি ওই ঘটনাটা ঘটে যে ঠিক আছে তুমি চলে যাও, তোমার তো রিস্ক নাই, তুমি আর থাকবা কেন, এই কথাটা যেন না বলে। সেই জন্য আমার বেস্ট পসিবল অপশন হচ্ছে যে আমি সিটিজেনশিপের অ্যাপ্লাই করি। আমাকে কিন্তু আমার অফিস থেকে অনেক আগে থেকে বলতেছিল যে করো করো করো, সিটিজেনশিপের অ্যাপ্লাই করো। তো এনিওয়ে আমি এটা করে দিয়েছি আর কি, আমি এটা করে দিয়েছি। তো আমি যদি ইভেন আমার রিফিউজি স্ট্যাটাসটা ত্যাগও করতে চাই, তাহলেও যে সময়টা লাগবে আর আমার সিটিজেনশিপ পাওয়ার জন্য যে সময়টা, সেটা মোটামুটি একই রকম, কাছাকাছি সময়। তো সরকার চাইলে আমাকে নিয়ে যেতে, যে কোনো প্রেসিডেন্ট চাইলে ফ্রেঞ্চ সরকারের সাথে কথা বলে, তাহলে কিন্তু আমি ইনিশিয়েট করলাম না আলাপটা, আমি বললাম না, বললো বাংলাদেশ সরকার। সো আমাকে যদি বলে যে ঠিক আছে তুমি চলে যাও, তাইলে বাংলাদেশে চলে যাও, তোমার তো আর রিস্ক নাই, তাহলে আমি বলতে পারবো কি আমি তো বলিনি রে ভাই, আমি কি চাইছি তোমার কাছে যাইতে চাইছি, আমি তোমার কাছে, আমি তো বলিনি, বলছে ওনাদেরকে বল। হ্যাঁ, আমার একটা এসকেপ রুট থাকে আর কি। আমি খুব ক্লিয়ারলি বললাম যে কিভাবে। না, ওইটা একটা ভালো যুক্তি, যে কারণ আপনি তো অলওয়েজ সরকার বিরোধী বা সমালোচনামূলক কথা বলবেন, এবং এখন না হয় আমরা একটা জয়ের ইফোরিয়ার মধ্যে আছি, ভবিষ্যতে কি হবে ইউ নেভার নো। সো আপনার ওই আজকে যে ফ্রেঞ্চ লোকটা আপনাকে বলবে, সে তো ভবিষ্যতে চিন্তা করতে পারবে না, সে তো জানে না আপনার সম্পর্কে যে আপনি এই ধরনের অ্যাক্টিভিস্ট লাইফ লিড করেন, যার অলওয়েজ একটা আপনারই থাকে, এগুলা তো বুঝায় বলাও মুশকিল। তো আমাদের ধন্যবাদ, আপনি খুব যুক্তিপূর্ণভাবে বুঝায় বললেন, এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের ওয়েট করতে হবে, আপনারা ওয়েট করেন পিনাকিদাকে দেখার জন্য। বাট পিনাকিদা যেই অবস্থানে আছে সেখান থেকেও উনি বিশাল ভূমিকা রাখতেছেন এবং রেখেই যাবেন, আমরা এটাই আশা করি ওনার কাছ থেকে।